আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিএনপি। জোহানেসবার্গে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য পরিবর্তনেও বিশ্বাস করে না দলটি। এক দফা দাবিতে ঢাকাসহ সব মহানগরে আজ কালো পতাকা মিছিল করবে বিএনপি। ঢাকায় শান্তি সমাবেশ করবে দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনো চড়া, কিছুটা বেড়েছে ডাল, আদা, রসুন ও সোনালী মুরগির দাম। চিনি ও ডিমের বাজার স্থিতিশীল। দেশে রোহিঙ্গা সংকটের 6 বছর, দীর্ঘ সময় প্রত্যাবাসন কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ কক্সবাজারবাসী। সংশ্লিষ্টদের উদাসীনতা দায়ী বলছেন সচেতন মহল। ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণ কার্যক্রমে ধীরগতি। দক্ষিণাঞ্চলের নতুন সম্ভাবনার দ্বার খোলার অপেক্ষায় সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন পর্যবেক্ষণ। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি বলেন, দলটি জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনেও বিশ্বাস করে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সৃষ্টি করে আর বিএনপি ধ্বংস করে, এটাই তাদের চরিত্র। জোহানেসবার্গের কুর্তুবা কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকার শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে প্রবাসী বাংলাদেশিরা। জোহান্সবার্গের কুর্তুবা কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিএনপি। তিনি বলেন, দলটি জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনেও বিশ্বাস করে না। আগুনে পোড়ানোর রাজনীতি, ধ্বংসের রাজনীতি, লুটপাটের রাজনীতি, মানি লন্ডারিং রাজনীতি, অস্ত্র চোরাকারবারির রাজনীতি, বিএনপি নেতাদের দুর্নীতির কথা আমাদের বাংলাদেশে বের করতে হয়নি, আমেরিকায় ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। এত পরিমাণে লুট করে বাইরে নিয়ে গেছে, যেমন এই সমস্ত টাকা ছড়িয়ে এখন তারা আবারও সেই আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, ধ্বংসাত্মক কাজ আবার তারা শুরু করেছে। বিএনপি কোনোদিন জনগণের ভোটে বিশ্বাস করেনি উল্লেখ করে সরকার প্রধান বলেন, দলটির সৃষ্টি হয়েছে স্বৈরশাসকের পকেট থেকে। ভোট চুরি করে নির্বাচন করাটাই তাদের স্বভাব। একটা কল্যাণমুখী রাষ্ট্র যেটা জাতির পিতার স্বপ্ন দেখতেন, বাংলাদেশকে সেইভাবেই আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি। বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। কেউ যদি বিদেশে আসতে চায়, তাহলে সে কোথায় চাকরি করবে, তার কি বেতন, কিভাবে, সবকিছু কিন্তু রেকর্ড করা থাকতে পারে। তার একটা নিরাপদ থাকে, যে এই নিরাপত্তা বিধানটা আমরা করতে পারি। এ সময় প্রবাসীদের কাছে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, নৌকা মার্কায় ভোট চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা নিয়ে ঢাকাসহ সব মহানগরে আজ ও আগামীকাল গণমিছিল করবে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপি জানিয়েছে, তারা ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে পৃথক কালো পতাকার গণমিছিল করবে। এর একটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, অন্যটি শ্যামলী রিং রোড থেকে বের হবে। গণমিছিলের আগে নয়াপল্টনের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং শ্যামলীতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপি ও সমমনাদের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য সন্ত্রাস মোকাবেলায় আওয়ামী লীগ আজ ঢাকায় শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে। বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশ ডেকেছে। বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।
এ বছর কাগজ, বিদ্যুৎ বা অন্য কোনো সংকট নেই, তাই যথাসময় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ইতিমধ্যে বইয়ের জন্য প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ের টেন্ডারের কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগের অর্থনৈতিক বিভাগে নিয়মিত শিক্ষা মন্ত্রণালয়ের একের পর এক প্যাকেজ যাচ্ছে এবং সেখান থেকে অনুমোদন হয়ে আসছে। এর ফলে এবছর যথাসময়ে সব উপজেলায় বই পৌঁছে যাবে এবং ১ জানুয়ারি বই উৎসব করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। মতো কাগজের সংকট বা অন্যরকম সংকট কিংবা বিদ্যুতের সংকট সেগুলো এবছর আলহামদুলিল্লাহ নাই। এবছর একদম যথাসময়েই সমস্ত উপজেলায় বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং ১ তারিখে আমরা বই উৎসব করতে পারবো আশা করি। আমদানির খবরেও নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার। রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৯০ টাকার, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। বেড়েছে ডাল, আদা, রসুন, পেঁয়াজ সহ শুকনা মরিচ ও সোনালী মুরগির দাম। তবে স্থিতিশীল চিনি, ডিম ও নিত্যপণ্যের দাম। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন, ডাল ও সোনালী মুরগির দাম। বেশি ছিল আজকে। না, আমি তো আজকে যেটা নিলাম ওটা একটু বেশি দিয়েছি। অত বৃষ্টি টিষ্টি হইলে মাল শর্ট হইলে আর 10 টাকা বাইরে গেছে, পরের দিন আবার 10 টাকা কমে গেছে। বাড়ছে হলো মসুর ডাল, মুগ ডাল, এগুলো কেজিতে বাড়ছে। এক বস্তা মসুর ডাল ইন্ডিয়ান মসুর 200 টাকা বাড়ছে। এটা কিনা পড়তো 87-88, এটা কিনা পড়ে 93 টাকা। ইন্ডিয়ান মসুরি সব ধরনের ডালের দাম বাড়ছে। আমদানির খবরেও কমছে না পেঁয়াজের দাম। দেশিরা পড়ছে গেছের সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে 90 টাকা। আর ইন্ডিয়ানটা আপনার গেছের সপ্তাহে ছিল 60 থেকে 65 টাকা, এই সপ্তাহে চলতেছে 70 থেকে 75 টাকা। বিশেষ করে এখন পেঁয়াজ, আদা, রসুন এগুলির দাম অনেক বেশি। পর্যাপ্ত আমদানি থাকায় স্বাভাবিক রয়েছে চিনি ও ডিমের দাম। তেলেরও দাম, আপনার এই পোলায় চাল, ভাতের চাল, ডাল সবকিছুরই দাম বেশি। মানুষ আমরা আগে যেভাবে জিনিস কিনতাম তার থেকে এখন একদম কমাতে কমাতে একদম অর্ধেকে নেমে এসছে। আগের থেকে অন্তত 100 টাকার মতো বেশি হয়। আগে 100 ডিম কিনতাম 1000 টাকায়, এখন 950 টাকা ছিল, এখন তো দাম 1150 টাকা। শাকসবজি ও মাছের দাম রয়েছে আগের মতোই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের তাগিদ ক্রেতাদের। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দেশে রোহিঙ্গা সংকটের 6 বছর আজ। কক্সবাজারের উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে অবস্থানরত 12 লাখের বেশি রোহিঙ্গার মধ্যে গত 5 বছরে একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে না যাওয়ায় হতাশ স্থানীয়রা। ক্যাম্পের ভিতরে প্রতিনিয়ত হত্যা ও অপহরণের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। দীর্ঘ সময়েও প্রত্যাবাসন কার্যক্রম শুরু না হওয়ায় মিয়ানমার ও সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল। প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মিয়ানমারের আরাকানে সেনা চৌকিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেখানে শুরু হয় রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন, নিপীড়ন ও তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। ওই সময়ে নির্যাতন সহ্য করতে না পেরে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ সীমান্তে এসে জড়ো হয়। মানবিক বিপর্যয় রোধে 2017 সালের 25 আগস্ট দেশের দক্ষিণের উপজেলা উখিয়া টেকনাফের সীমান্ত দ্বার খুলে দিলে দলে দলে আগমন ঘটে রোহিঙ্গার। এরপর কয়েক মাসের মধ্যে 2 উপজেলার স্থানীয় 5 লাখ জনগোষ্ঠীর সংখ্যা ছাড়িয়ে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় 12 লাখের বেশি। আশ্রিতরাও মনে করেছিল দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতায় সহজে রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে পারবে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা ফিরে যাওয়ার যথাযথ অধিকার এখনো পায়নি। আর আছে ইনরে শান্তি নলাগে দেখি আল্লাহ আর দেশ আর চাই তেল মরলে আর জায়গা আর বিড়া আর সম্পত্তি মিটকিন আর ওয়াপস দিয়া করিব জিয়ান সারিয়া নদিলে নিজের বিড়া নদিলে নিজের করবার নিজে নদিলে আর যাইতাম ওরে। স্থানীয়রা মানবিক কারণে শুরুতে আশ্রয় দিলেও দীর্ঘ 6 বছরে তাদের কর্মকাণ্ডে এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। ক্যাম্পের ভেতরে ও বাইরে খুন হয়েছে হাজারেরও বেশি, ফলে দ্রুত প্রত্যাবাসন শুরুর কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন মহল। পুরনো নতুন রোহিঙ্গাদের চিহ্নিত করে আমরা তাদেরকে এই কক্সবাজার শহর থেকে কক্সবাজার বের করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত খুন, হত্যা, দর্শন হচ্ছে। আমরা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য
আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ সরকারকে দাবি জানাচ্ছি। বিশেষজ্ঞরা মনে করছেন রোহিঙ্গারা এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই অনতিবিলম্বে দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দ্রুত প্রত্যাবাসনের দাবি জানিয়েছে কক্সবাজার নাগরিক ফোরাম। আমাদের এখানে এটা ইয়াবা অধ্যুষিত এলাকা হিসাবে একটা বদনাম আছে। এই ইয়াবার মূল কারণ হচ্ছে রোহিঙ্গা। কোটি কোটি ইয়াবা তারা সীমান্তের উপর থেকে এনে নির্বিঘ্নে তাদের ক্যাম্পে ঢোকায় আর ওখান থেকে বিক্রি করে। তো আমরা চাই অনতিবিলম্বে এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা হোক। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, বৈশ্বিক মন্দার কারণে প্রত্যাবাসন সাময়িক বিলম্বিত হচ্ছে। নানা অপরাধ কর্মকাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তিও। রোহিঙ্গারা ক্রমাগতভাবে খাদ্যের সন্ধানে কিংবা কাজের সন্ধানে ক্যাম্প থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে এবং তারা আমাদের জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে। এতে করে আমাদের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সাথে অসন্তোষ তৈরি হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত। কক্সবাজার সহ দেশের মানুষ মনে করেন, মানবিক আশ্রয়ের এই শরণার্থীরা এখন যে অমানবিক কর্মকাণ্ড শুরু করেছে তাতে দ্রুত এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা প্রয়োজন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণ কার্যক্রমে ধীর গতির কারণে অপেক্ষা বাড়ছে সম্ভাবনাময় একটি প্রকল্পের। গত 5 বছরেও শেষ হয়নি প্রকল্পের জমি অধিগ্রহণ। যদিও সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর পরে এই রেলপথ বদলে দেবে দক্ষিণের অর্থনৈতিক মানচিত্র। প্রস্তাবিত রেলপথটি খুলে দেবে দক্ষিণাঞ্চলের নতুন সম্ভাবনার দ্বার, বাড়বে কর্মসংস্থান। বরিশাল থেকে পারভেজ রাসেলের রিপোর্ট। পদ্মা সেতু রাজধানী ঢাকার সাথে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক পথে সংযুক্ত করেছে পুরো দক্ষিণাঞ্চলকে। এরপরে এবার রেলপথ উন্মোচন করবে নতুন দিগন্ত। পায়রা বন্দরকে ঢাকার সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ থমকে থাকায় অপেক্ষা যেন শেষ হচ্ছে না এ অঞ্চলবাসীর। বাড়িতে নাম্বার দিয়ে গেছে, ওই বাড়িটায় নাম্বার দিছে, অথচ কয়েক মাস যাবত হয়ে গেল আমরা বাড়ি করবো, বিক্রি করবো কি বাড়ি করবো সঠিক মতো আমরা করতে পারি না। সরকারের উন্নয়নের জন্য রেলপথ হোক, আমাকেও সুবিধা হইবে, ভালো হইবে। সরকারের ভালো হইলে আমাকেও ভালো হইবে। 2019 সালে ঘোষণা হয় ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী, পায়রা বন্দর ও কুয়াকাটাকে আনা হবে রেল নেটওয়ার্কের আওতায়। এই প্রকল্পে খরচ ধরা হয় 44,000 কোটি টাকা। 205 কিলোমিটার রেলপথের 17 কিলোমিটারে থাকবে উড়াল রেল লাইন। 10টি নদীর উপরে নির্মিত হবে 46টি রেল সেতু, থাকবে 440টি বক্স কালভার্ট। বরিশাল নগরীর সাগরদী, টিয়াখালী সহ বেশ কিছু এলাকায় রেল লাইন স্থাপনার তথ্য জানিয়ে 5 বছর আগে বাড়িঘরে লাল রং ও জমিতে খুঁটি দিয়েছেন প্রকল্প কর্মকর্তারা, এমন দাবি স্থানীয়দের। যে অবস্থা সে মাপ দিয়েছে, বস্তা আমাদের বাড়িঘরও করা লাগে, কিন্তু আমরা করতে পারতেছি না। সরকার যদি নেয় তাই দ্রুত একটা ব্যবস্থা করিয়া আমাদের একটা আশ্বাস দিক। ঘরে ঘরে দাগ নাম্বার দিয়ে গেছে, এরপরে গাছ গুনিয়ে গেছে, গাছ কত গাছ এগুলো গুনিয়ে গেছে, বলছে তো খুব দ্রুতই হইবে। জেলা প্রশাসক বলছেন, সরকারের এই রেল লাইন তৈরিতে বদলে যাবে এই অঞ্চলের রূপরেখা। দক্ষিণ অঞ্চলেও রেল লাইনের সম্প্রসারণের বিষয়ে সরকারের একটি মহাপরিকল্পনা আছে। তো এই রেল লাইন স্থাপিত হলে তো অবশ্যই উন্নয়নের একটি ব্যাপক জোয়ার সৃষ্টি হবে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার পর্যবেক্ষণ। নদী ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছে অগণিত পরিবার। এদের একটি বড় অংশ সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিচ্ছে রাজধানীতে। জীবন এবং জীবিকার তাগিদে নগরীতে এসে তারা নেমে পড়েন কঠোর সংগ্রামে। এমনকি তাদের পরিবারের শিশুরাও বাধ্য হচ্ছে কোনো না কোনো কাজে। লেখাপড়ার সুযোগ বঞ্চিত হচ্ছে অসহায় সেই পরিবারগুলোর শিশু কিশোরেরা। তাদের মধ্যে বেশিরভাগই জড়িয়ে যাচ্ছে ছোট বড় অপরাধে। পর্যবেক্ষণে উঠে এসেছে এসব চিত্র, তুলে ধরেছেন মাহবুব সৈকত। নদী ভাঙনে প্রতি বছর নিঃস্ব হয় হাজারো পরিবার। এদের মধ্যে কোনো কোনো পরিবার সেই জনপদেই অস্থায়ী মাথাগোজার ঠাঁই করে থাকলেও রুটিরুজির জোগাড়ে বাধ্য হয়েই চিরচেনা গাঁওকে চোখের জলে বিদায় জানিয়ে রাজধানীতে ঠাঁই নেয়াদের সংখ্যাও কম নয়।
এরপর বস্তির এক কক্ষের ঠিকানায় টিকে থাকতে নেমে পড়ে কর্মক্ষমরা, আর ভিক্ষাবৃত্তি পেশা হিসেবে নেয় সেই পরিবারের প্রবীণরা। অসহায় এই পরিবারের শিশু কিশোরদের নিয়ে ভাবার সময় কোথায়? বস্তির অন্য শিশুদের সাথেই কেটে যায় তাদের সময়। স্কুলের যাওয়ার স্বপ্ন আর হয় না পূরণ। দেশে পড়তাম আগে, মাসে মাসে টাকা দিতে হয়, স্কুলে পড়ে আমার মায়ের টাকা দিতে কষ্ট হয়। একটা সময় এই শিশু কিশোররা ওদেরই মতো বড় হওয়া কারো হাত ধরে বেরিয়ে পড়ে নগরীর নানা প্রান্তে, বাড়ে তাদের গ্রুপের সদস্য। ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে ছোট বড় অপরাধের সাথেও জড়িয়ে পড়ে কোনো চক্রের পৃষ্ঠপোষকতায়। পড়াশোনা করি না, অনেক ছেলেরা বোঝা মারে, কেউ কাম করে। পর্যবেক্ষণে উঠে আসে কন্যা পথ শিশুদের করুণ চিত্র। কেউ খারাপ কথা বলে, কেউ টাকা লোভ দেখায়। রাস্তাঘাট যেহেতু মেয়ে মানুষ, অনেক মানুষ ডিস্টার্বও করতো, এইভাবেই রাস্তাঘাটে থাকতাম। ছিন্নমূল পথ শিশুরাও স্বপ্ন দেখে কোনো মানবিক হৃদয় এগিয়ে আসবে তাদের তরে। রেল খাতের উন্নয়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা কর্মচারীর স্বেচ্ছাচারিতা, অনিয়ম, অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতা সরকারের সে উন্নয়ন মহাকর্মযোগ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে হরহামেশাই। পরিষ্কার পরিচ্ছন্নতাই শুধু নয়, মারাত্মক অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে স্টেশন প্ল্যাটফর্মও। মাই টিভির ক্যামেরায় তুলে আনা সেসব তথ্য নিয়ে হাসান জাকিরের রিপোর্ট। হাজারো যাত্রীর উপস্থিতিতে বিমানবন্দর রেল স্টেশনে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম, যে কাজ স্টেশনে যাত্রীদের উপস্থিতির আগেই হবার কথা ছিল, কিন্তু যাত্রী বোঝাই প্ল্যাটফর্মে কেন? বিমানবন্দর রেল স্টেশন সহ দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বেসরকারি ব্যবস্থাপনায় ওয়াহদিকা ও সিসিলন নামের দুটি প্রতিষ্ঠানকে পৃথক টেন্ডারে কাজ দেয়া হলেও সে কাজে তাদের দেখা মেলা ভার। ওরা অনেক দিন আগে থেকে আছে, এখনো ওরাই করতেছে না, নতুন করে কোনো প্রতিষ্ঠান এখনো আমরা নিউজ পাইনি। এবং এই সিসিলনের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, আপনারা দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সিসিলনেই ওদের লোকরাই করতেছে। স্টেশনের প্ল্যাটফর্মে দু একটি ময়লার বিন থাকলেও তা কানায় কানায় পরিপূর্ণ। যদিও যাত্রীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী ভাড়া প্রদান করলেও বাড়েনি সেবার মান। অনেকেই মানে আসি কিনা এটি জানে না, হয়তো নিজে জানে যে আসলে এই জায়গায় পরিবর্তন আছে, তারা তো আসলে কমই ফেলে। এই জায়গায় রাখতে পারে, ওই ছাড়া তো মানুষ থাকে না, মানুষ থাকে স্টেশনের পাশে, এই জায়গায় থাকা দরকার, এই পাশে ডাস্টবিনটা নেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল যাত্রী সেবার মান নিশ্চিত না করতে পারলে মুখ থুবড়ে পড়বে সরকারের এ খাতের উন্নয়ন অগ্রযাত্রা। কোনো পেশাদারি কোম্পানিকে দিলে পরে তাহলে এটা স্বাস্থ্যসম্মতভাবে হবে, টেকসই হবে এবং সংস্থায় যারা থাকবেন তারা তাদের কাছ থেকে আদায় করে নিলে পরে একটা উইন উইন সিচুয়েশন হবে। এটা না হলে পরে আমি হয়তো পয়সাই গচ্চা যাবে, কিন্তু সেবাটা আমি দিতে পারবো না আর কি। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 10টা 15 আলো আধারের গল্প অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। নটরডেম কলেজে 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা সাক্ষাৎকার গ্রহণ। তাই তো অধীর আগ্রহে বাইরে অপেক্ষমান ছিলেন অভিভাবকরা। আর এ কারণে শুক্রবার ছুটির দিনেও মতিঝিল এলাকায় ছিল অসহনীয় যানজট। নটরডেম কলেজের আসন সংখ্যা হচ্ছে 3270টি। ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়নে বাংলা মাধ্যমে
1900, বিজ্ঞান ও ইংরেজি মাধ্যমে 400, মানবিকে 600 এবং ব্যবসা শিক্ষায় 900 জন শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়াদের মধ্য থেকে নির্বাচিত করা হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ড্রোন হামলার পূর্বাভাসে রাজধানীর দুটি এয়ারপোর্টের কার্যক্রম স্থগিত রাখল মস্কো প্রশাসন। দিনভর বহাল থাকবে এই সিদ্ধান্ত। বিমান কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, নুকুভু এবং দমোদেদোভো এয়ারপোর্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কারণ এলাকাগুলি রয়েছে ইউক্রেনীয় বাহিনীর তরফ থেকে ড্রোন ও মিসাইল হামলার পূর্বাভাস। কোনো বিমান অবতরণ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আশপাশের এলাকার বাসিন্দারা জানিয়েছেন রাতে জোরালো বিস্ফোরণ ঘটার কথা। মঙ্গল ও বুধবারও ড্রোন হামলা বিপর্যয় ঘটে বিমান ফ্লাইটের। ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধানের মৃত্যু নিয়ে নীরবতা ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রুশ গণমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পরোক্ষভাবে ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত দল কাজ করছে, শিগগিরই বেরোবে রিপোর্ট। পুতিন জানান, ইয়েভগেনি প্রিগোজিন ছিলেন মেধাবী ব্যক্তিত্বের অধিকারী, দক্ষ ব্যবসায়ী। প্রেসিডেন্টের বক্তব্য, 1990 সাল থেকে ওয়াগনার প্রধানের উত্থান পতন দেখেছেন তিনি। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন পুতিন। এ সময় বিমান দুর্ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিএনপি, জোহানেসবার্গে প্রবাসীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য পরিবর্তনেও বিশ্বাস করে না দলটি। এক দফা দাবিতে ঢাকাসহ সব মহানগরে আজ কালো পতাকা মিছিল করবে বিএনপি। ঢাকায় শান্তি সমাবেশ করবে দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনও চড়া, কিছুটা বেড়েছে ডাল, আদা, রসুন ও সোনালী মুরগির দাম। চিনি ও ডিমের বাজার স্থিতিশীল। দেশে রোহিঙ্গা সংকটের 6 বছর, দীর্ঘ সময় প্রত্যাবাসন কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ কক্সবাজারবাসী। সংশ্লিষ্টদের উদাসীনতা দায়ী বলছেন সচেতন মহল। ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণ কার্যক্রমে ধীরগতি। দক্ষিণাঞ্চলের নতুন সম্ভাবনার দ্বার খোলার অপেক্ষায় সাধারণ মানুষ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক। আল্লাহ হাফেজ।